শুভ শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রী শিক্ষাকর্মীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। শিক্ষক দিবসের একটি তাৎপর্য অন্তত আমি মনে করি যে কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষার প্রসার ঘটানো। এই শিক্ষার প্রসার ঘটাতে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রী তাদের এগিয়ে আসতে হবে। নতুন নতুন বিষয় খোলা, সেই বিষয়ে অধিক বিষয়গুলোকে কী করে ছাত্রীরা আরও বেশি আকর্ষণীয় ছাত্রীদের কাছে করে তোলা যেতে পারে সেই ব্যাপারে চিন্তা ভাবনা করা। এই সমস্ত কাজেই কিন্তু শিক্ষক ও শিক্ষিকা এবং ছাত্রীদের একটি দৃঢ় বন্ধন থাকা দরকার বলে আমি মনে করি। এবং আজ এই শিক্ষক দিবস আমাদের সেই শপথ নেওয়ার দিন। নতুন নতুন যে ধরনের নির্দেশিকা আমার কাছে আসবে সেই নির্দেশিকাগুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো এবং কলেজকে এগিয়ে নিয়ে যাবো। উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীদের আমার শুভকামনা রইল। ছাত্রীদের ভবিষ্যৎ কামনা করছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের অনুষ্ঠানের সার্থকতা আমি অবশ্যই আশা করছি। আজকে 5 সেপ্টেম্বর বিশেষ তাৎপর্যপূর্ণ গোটা ভারতবাসীর কাছে এই দিনটা শিক্ষকদের কাছে এবং ছাত্রদের কাছে বিশেষ। কারণ কি, আমরা জানতাম যে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি সম্ভব। আমি ছোটবেলা থেকে যখন লেখাপড়া শিখেছি, আমি একদম গ্রামের ছেলে এবং যেটা বলা যায় একদম হজ পাড়া। তো সেখান থেকে প্রাইমারি স্কুলে পাস করে যখন হাই স্কুলে যাই, তখনও বুঝতাম না শিক্ষার কি গুরুত্ব বা শিক্ষা কি জিনিস। তারপর আস্তে আস্তে যত দিন গেছে, যত সময় পেরিয়েছে, বুঝতে পেরেছি যে শিক্ষা ছাড়া কোনোদিন কোনো কিছু আর সম্ভব হবে না। আমার বাবা মা তারা নিরক্ষর মানুষ, তারা টিপসই করে, কিন্তু কখনো আমাকে পড়াশোনা থেকে থামান দিয়েছে। তারা সবসময় বলে গেছেন যে লেখাপড়া, এটুকুই তারা জানেন যে শিক্ষা যদি আসে তাহলে একটা পরিবর্তন হবে। তবে এক্ষেত্রে সর্বাগ্রে আমার একজন কাকা, তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক, তার ভূমিকা আমার এই জীবন তৈরির ক্ষেত্রে অংশ। তার যে নিরলস পরিশ্রম আমি যতদিন বেঁচে থাকবো আমি স্মরণ করব। শুধু আমি নয়, ওই সময়ে আমাদের গ্রামের আমার বয়সী যে সমস্ত ছেলে মেয়ে, প্রত্যেককে উনি লেখাপড়া শিখিয়েছেন। সুতরাং শিক্ষার যে সূচনা ওনার হাত থেকে করেছি। এবং তারপরে স্কুলের বন্দিতে যখন, তখনও জানতাম না যে সবাই টিউশনি পড়তে যায়। তা আমাকে বলতো যে টিউশনি পড়ে কি হবে, বাড়িতে পড়ো। তা আমি তখন খেলেছি, পড়িয়েছি, মাটি ঘাটে কাজ করেছি। মনে মনে ভাবতাম লেখাপড়া শিখলে বাবু হয়। তো সবাই বলতো চলো বাবু দেখে আসি স্টেশনে। আমিও তাদের সঙ্গে গেছি বাবু দেখতে। তো তারা ট্রেন থেকে নামছে, রিক্সায় করে যাচ্ছে, বলছে দেখে বাবু হয়। কেউ ব্যাংকে চাকরি করে, কেউ স্কুলে চাকরি করে। তো ভাবতাম যে আমি কোনোদিন হতে পারবো না। তারপরে স্কুলের গণ্ডি পেরিয়ে যখন কলেজে আসলাম, কলেজে দেখলাম যে অধ্যাপক, শিক্ষক, এদের যে চৌহদ্দি, এদের যে সীমানা, এদের যে ব্যাপ্তি, এদের যে জ্ঞানের পরিধি, তা আমার জ্ঞান চক্ষুতে আরো খুলে। সেখান থেকে যখন বিশ্ববিদ্যালয়ে পা দিলাম, সে বিশ্ববিদ্যালয়ে পা দেওয়ার পরে যাদেরকে শিক্ষক হিসাবে দিলাম,
তারা যদি না থাকতো তাহলে হয়তো আজকে আমি গ্রামের আমার বাবা যেমন একজন কৃষক, আমাকে কৃষক হিসেবে দেখতাম। সুতরাং এই শিক্ষকদের ভূমিকা আমার যে আজকে কলেজে শিক্ষক হওয়ার পিছনে আমি কোনোদিন অস্বীকার করি না। তারা যদি না থাকতো আমি কি করতাম বা কি হতো আমি জানি। সুতরাং আমি অনেকের জীবনী পড়তে গিয়ে কদিন আগে অমর্ত্য সেনের লেখা পড়ছিলাম এবং তারও আগে একটা দেশি পত্রিকায় আমাদের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে জীবনে অনেকের সঙ্গে মিশেছি, অনেকের সঙ্গে কথা বলেছি, দেখেছি, কিন্তু আজকে শেষ যাত্রায় আমার শুধু স্মরণ করে কয়েকজন তাদের কাছ থেকে আমি জীবনের রসদ পেয়েছি, চলার পথে অনেক পথ তৈরি করেছি। আমি ছোটবেলা থেকে আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র হিসেবে যখন পড়াশোনা করি তখন থেকে দেখেছি যে প্লেটোর মাস্টারমশাই হচ্ছে সক্রেটিস, আবার প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল। তাহলে শিক্ষক যদি প্রবাদ প্রতিম হয়, ছাত্র তার কাছে থাকতে থাকতে অনেকটা ভালো জায়গায় পৌঁছে যাবে। ভবতোষ দত্ত অমর্ত্য সেন সম্পর্কে কমেন্ট করেছিলেন, দেখেছি, শুনেছি, বলেছি। তো সেখানে এই কদিন আগে একটা আনন্দবাজারের সাক্ষাৎকারে দেখছিলাম কৌশিক বাসু, বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি বলছেন যে হিউম, মার্কস এবং অমর্ত্য সেন এরা এদের লেখা, বলা, পড়া সবকিছুই আমার জীবনে একটা বড় ভূমিকা পালন করে। কারণ এটা বলছি এই কারণে, উনি বলছেন যে আমি কখনো স্কুলে প্রথম দর্শনের মতো হতেই পারিনি, ইভেন আমি ফেলও করেছি, দ্বিতীয় শ্রেণীর ছাত্র হয়ে আজকে আমি একটা ছাত্র হয়ে গেছি। তো এই যে শিক্ষককে আমরা বলি সমাজ গড়ার কারিগর, সত্যি তাই। আশা রাখি এই শিক্ষকরা যে সম্মানের জায়গায় আছে সেই সম্মানের জায়গায় অবশ্যই থাকবে, এবং আমিও একজন শিক্ষক হিসাবে আমার পূর্ববর্তী শিক্ষকরা বা যাদের কাছ থেকে আমি আজ এই জায়গায় এসছি সাহায্য পেয়ে, আমিও আশা রাখি, আমি নিজের প্রতি সেই বিশ্বাস আমার রয়েছে যে আগামী দিনে আমি ঠিক যদি সামান্য অংশ হলেও সেটা আশা আমি রাখি, এবং আগামী দিনে শিক্ষার গুরুত্ব, শিক্ষকের ভূমিকা অবশ্যই থাকবে, এবং পাশাপাশি ছাত্র শিক্ষক সম্পর্কে আরো। আজকে শিক্ষক দিবসের প্রাক্কালে আমি আমার প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমার সবসময় প্রণাম জানাই। শিক্ষক বলতে শুধু যে প্রথাগত যেখানে স্কুল কলেজে পড়েছি তা নয়, আমি জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখি আর শিখছি। তাদের প্রত্যেকের ভূমিকা আমার জীবনে ছোট ও বড় আছে, তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, ভালোবাসা জানাই। আর বিশেষ কারোর কথা বললে আমার দুজনের কথা মনে আসে। একটা হচ্ছে আমি এক্সপেরিমেন্টাল স্কুলে পড়তাম, সেখানে হেডমাস্টার মশাই ছিলেন মহাবীর মুখোপাধ্যায়। আমার একটা স্বভাব ছিল সব জায়গায় চক দিয়ে দাগ কাটা, নিজের নাম লেখা, স্কুলের নাম লেখা, এটা একটা আমার স্বভাব ছিল। তো স্কুলটাতে ক্লাসটা নোংরা হতো। একদিন স্যার আসেন, এসে বলেন যে এটা কে করেছে? তখন আমি বলি যে স্যার আমি করেছি। স্যার বলেন যে এই যে দাগগুলো কাটছো, নিজের নাম লিখছো, এমন একটা দিন নিজেকে নিয়ে যাও এমন এক জায়গায় যেখানে এমনি সবাই তোমার নাম জানবে। সেই যে উনি কথাটা বলেছিলেন, তারপর থেকে আমি নিজেকে শুধরে নিয়েছিলাম, এবং আমি তারপর থেকে চেষ্টা করেছি যাতে আমি এমন ব্যবহার করি, এমনভাবে চলি যাতে আমার সামনে থেকে সে চলে গেলে আমাকে সেই মানুষের আমাকে মনে থাকে। এই শিক্ষাটা আমি একদম অনেক ছোট বয়সে পেয়েছি।
আর তারপরে যার কথা বলবো তিনি হচ্ছেন আমার রিসার্চ গাইড প্রফেসর দুলাল কৃষ্ণ শাস্ত্রী। স্যার 2018 নভেম্বর মাসে চলে গেছেন। স্যারের কথা বলতে গেলে আমার বলা আটকে আসে। আমাদের ডিপার্টমেন্টাল সেমিনারে স্যার স্ট্রোক করে মারা যান আমাদের সামনে। স্যার আমাকে মানে সব দিক থেকে হেল্প করেছেন, বলবো মেন্টালি সাংঘাতিক সাপোর্ট দিয়েছেন। উনি ছিলেন আমার একাডেমিক ফাদার। স্যার চলে যাওয়া মানে আমার পায়ের নিচে ঠিকঠাক পুরো নড়ে গেছে। যদিও আমি অনেকটা সামনে উঠেছি, উনি যা বলে গেছেন সেগুলোকে মাথায় রেখেই সামনের দিকে চলি এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে এমন হয় না যে স্যারের কথা মনে পড়ে। আই থিঙ্ক আমার স্মৃতিপুষ্ট হলেও আমি সবাইকে ভুলে গেলেও স্যারকে আমি কখনো ভুলতে পারবো না। উনি আমার জীবনে এমন জায়গায়। আর এরপরে যাদের কথা না বললেই নয়, আমার বাবা মা আমাকে সাংঘাতিকভাবে সাপোর্ট করেছেন। কারণ আমার মাঝে অনেকটা আমি পড়াশোনা থেকে বিরত ছিলাম, আমি মনে করেছিলাম আমার চাকরি করার দরকার নেই। তারপর আমার মনে হচ্ছে যে না, আমি এটা আমার ইয়ে আছে, আমার কিছু করা উচিত। এটা আমার নিজের ভেতর থেকে আগেও করবো না এটাও আমার ভেতর থেকে এসেছিল এবং করবো এটাও আমার ভেতর থেকে এসেছিল। সেই সময় আমার বাবা মা আমার ভীষণভাবে হেল্প করেছেন এবং আমার হাজবেন্ড, তার কথা না বললেও কম বলা হয়, বাকি থেকে যায়। কারণ ও প্রত্যেকটা মুহূর্তে ও অনেক স্যাক্রিফাইস করেছে। ও এবং আমার ছেলে ছোট ছিল, ওরা দুজনে প্রচুর স্যাক্রিফাইস করেছে এবং সেই জন্য আজকে আমি এই জায়গাটায় এসে দাঁড়াতে পেরেছি সর্বোপরি সবার সাহায্যে। আজকে কলেজেও জানি না আমাকে কতটা ভালোবাসে, কিন্তু এখানেও আমি প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকটা মুহূর্তে আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে এবং আমার কলিগদের কাছ থেকে এবং শিক্ষাকর্মীদের কাছ থেকে আমি খুব সাহায্য পাই এবং আমি সবার সাথে সুস্থ সুন্দর ব্যবহার থেকে বাকি জীবন চলতে চাই এবং সবার জন্য আমার শুভকামনা থাকলো। আর এই প্রোগ্রামটা যারা করেছে আমার হচ্ছে এটা খুব সাধুবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য এবং এর থেকে আমাদের ছাত্রীরা যাতে নিজেদের জীবনেও ওদের জীবনেও যাতে রোল মডেল হয়ে হতে পারি সেই চেষ্টাও থাকবে। থ্যাংক ইউ। আজ 8ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। যে মানুষটির জন্য আমরা শিক্ষক দিবস পালন করি সেই মানুষটি অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমরা অত্যন্ত শ্রদ্ধা নিবেদন করি। আর আমার ভাতৃপ্রতিম জাসমিন যে প্রত্যেক বছর নতুন একটা ভাবনা থেকে কাজগুলোকে করে, তার জন্য ওকে তো আলাদা করে ধন্যবাদ দেওয়ার নেই, অনেক অনেক স্নেহ ভালোবাসা ওর জন্য থাকলো, আশীর্বাদও থাকলো। তো জীবনে নানা ক্ষেত্রে মানুষের নানা রকম আঘাত ধাক্কা অনেক কিছু আসে। আমার জীবনেও সেরকম একটা খুব ধাক্কার জায়গা ছিল যখন আমি এমএ কমপ্লিট করি এবং আমি নেটের জন্য তৈরি হচ্ছি বা তৈরি হবো ভাবছি। তো এই সময় এই আঘাতটা প্রেক্ষিতে আমার খুব বেশি করে আমার শিক্ষক তখন আমার পিএইচডি গাইড রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং ভীষণভাবে উৎসাহিত করতেন। সেই সঙ্গে আমার বাবা প্রত্যেক দিন, আমি স্যারের কাছে একটা বিশেষভাবে কোচিং নিতাম, সেখানে বাবা প্রত্যেক দিন যেতেন, বৃষ্টিতে ভিজতেন, বর্ষাকালে রোদে উঠতেন, কিন্তু তবু কোনো খামতি ছিল না ওনার, কখনো কোনো ক্লান্তি বোধ করেনি উনি। তারপর যখন নেট পেলাম, ডিআরএফ পেলাম, সেই দিনটার কথা আমি বিশেষভাবে ভুলতে পারি না। বাবার রেজাল্টটা জেনে আমরা প্রথমেই আমরা স্যারের কাছে দেখা করতে গেলাম এবং সেখানে স্যারের সামনে গিয়ে বাবা হাউ হাউ করে কেঁদে উঠলেন এবং স্যার তখন বললেন, জানিস রাখি, এই চোখের জল কিন্তু তোর বাবার কান্না নয়, এটা আনন্দের চোখের জল, আনন্দাশ্রু। সত্যি কথা বলতে কি, আজ বলতে গেলে আমারই চোখে জল আসছে। বাবার ভীষণ খুশিটা আমি বোধহয় খুশি করতে পেরে জীবনকে ধন্য বলে মনে করি এবং বাবার সেই অবদানকে আমি জীবনে কখনো ভুলতে পারবো না। সেই সঙ্গে আমার শিক্ষক অধ্যাপক ডক্টর রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তাকেও আমি শিক্ষক দিবসের নাম জানাচ্ছি। নমস্কার, আমি ইপসিতা শীল। আজকে 5ই সেপ্টেম্বর। আজকের দিনে 1888 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মদিনটিকে আমরা বিশেষভাবে অর্থাৎ শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা শিক্ষক দিবস পালন করছি এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার আজকের নিবেদন। আজকের নিবেদনটি আঞ্চলিক ভাষায় একটি প্রান্তিক শ্রেণীর মেয়ের জীবন কাহিনী অর্থাৎ উঠে আসা নিয়ে একটি আবৃত্তি। কবিতার নাম তেজ, দেবব্রত সিংয়ের লেখা। আমি জামবনের কৈরি পাড়ের শিব কৈরির বেটি সাজলি বেটেক। টিভিওয়ালারা বলে, ও অতটুকুন বললে হবে কিনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে বহুত কিছু। কাগজওয়ালারা বলে,
তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি কইরে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটাও তোমাকে বলতে হবে খুললে। পঞ্চায়েতের অল্লি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলাইয়ে পড়লো আমাদের ও মাটির কুইরি ঘরে। জাম্বরি স্কুলের হেডমাস্টার কোন বিহন বেলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শুনাইলে তখন মারে জড়াইয়ে শুয়েছিলাম আমি। আমাদের কুইরা ঘরটার ঘুটঘুটা আন্ধারে হেডমাস্টারের দেখা মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে পড়লেছিলাম। এ কি সফল দেখছিলা কি? স্যার বলে, এটা সফল নয়, একদম সত্যি বটে। কথাটা শুনে আমরা দু মা বেটি কেন্দে ভেসিয়ে দিয়েছিলাম। আজ বাপ বাঁচি থাকলে মানুষটাকে দিখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালাই দিছিল ওই মানুষটা, আজ সেই বাতিটাই আমাদের এই মাটির কুইরি ঘরটারে কেরম আলো করেছে সেটাও দেখাইতে পারতাম। আপনারাও বলছেন বটে যে তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা তো এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত তেজ লাগে, বহুত দম লাগে। আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। জব্বে থেকে হুশ হয়েছে তব্বে থেকে শুনে আসছি হি বিটি না মাটি। ঠাকমা বলতো পরের ঘরে হ্যাসেল চলবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো তো কুইরি পাড়ার বেটি ছিলে, তোর কামিন খাটা ছাড়া গতি কি। কিন্তু বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরে গেলিক, যে যা বলছে বলুক, এইসব কথা এক কানে সিন্ধালে আর এক কানে বের করে দিবি। তখন বাবু পাড়ার ওই দেখ হয়রে কামিন খাইতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে ও জ্বরটা আসতো বটে, জ্বর আইলে মা এংনাতে তালাই পাত্তে শুয়া থাকতো। মনে আছে, সে ছিল এক ঝাড় কালেক সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রদ। সে রদে পিঠ দিয়া গা ধুলাই আমি পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7 ও সামন্ত রাজার ইতিহাস। দেঘরে গিয়ে লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতে লাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাচ্চে, কুলতলায় বইসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়েই বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাইয়ে মুখে মায়ের কাজটুকু করতে পাঠাইছিল ওই বাবু ঘরে। অত বড় ফটক ঘেরা উঠোন, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব একেবারে ঝাঁটফাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চললে। বাবু কিন্তু নাই ছাইলে এক গাদা এটা কাটা জুটা বাসন আমার সামনে এনে ধরে দিলে। আমি বললুম, আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লাইব, তোমরা লোক দেখে লগা। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা এতকাল সব আমাদেরই ঝুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি কিনা আমাদের ঝুটা বাসন ধুইতে লাগবি। আমি বললাম, হ্যাঁ আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লাগব, তোমরা লোক দেখে লওগা। আমি চললুম। কথাটা বললে গট 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 করে বাবুগিনের মুখের সামনে দিয়ে তো চলে আসলাম। তা বাদ দে, সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটতে বাপ ঘরকে ফিরে আসলে দু পাতা লেখাপড়া করা নাতনির ছোট্ট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ করে লাই। আগর মাসের সন্ধ্যাবেলায় অ্যাংনাতে আগ জ্বালাইয়ে গা হাত পা সেকছিল মা। আমার ঝাঁকড়া চুল ছাকানো পাথর পেটানো বাপের মুখটা ঝলকে উঠেছিল ও আগের আছে। আমি বাপের অমন চেহারা কোনো দিনও দেখিলাই। বাপ সিদ্দিন মা দিদি বুড়ির সম্মুখে মুখে কাঁচটুকু ডাইকে গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা এতকাল করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাইয়ে খাইয়েছে, তাতে হইয়াছেটা কি? শুন সাজলি,
তুই কিন্তু কামিন হবার লিগে জন্মাসলাই। যত বড় লাট সাহেবই আসুক না কেনে, কারুর কাছে মাথা নোয়াই ও তেজটুকু বিখাই বিলাই। এই তেজটুকুর লিগেই তো লেখাপড়া শিখাইছি তোকে। তা না হলে মুদের মতন হাবাতা মানুষের ঘরে আর আছেটা কি? কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে টিভিওয়ালা কাগজওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাইল পাতা রদ দিয়ে ঘেরা গবুলতার ইংনাতে এখন লক্কে লক্কাকার। এরই মাঝে বাসি বাজাই জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটতে। কোথায় সাজলি কইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরি ঘরে। হেডমাস্টার বললে পড়লাম কর সাজলি পড়লাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াইয়ে কইলে তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইছো, তার লিগেই তো তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন মিয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই নাও 10,000 টাকার সেটটা এখন নাও। আর শোনো, তোমাকে আমরা আরো ফুল দিব, সম্বর্ধনা দেব, আরো 1.5 টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখন ঝলকে উঠলো কত সব ছোট্ট বড় ক্যামেরা। ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুন পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে বলছেন মুখে ফুল দেবেন, সম্বর্ধনা দেবেন, তাও আমার নাই লাগবে। সেই দেহরা গিন্নির বড় বেটা এখন পাট্টির বড় লেতা। ভিড় ঠাইলে সে আইসে বলে, কি হয়েছে রে সাজলি, তুই তো মুদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে খুললে বল খালি। আমি বললাম, আমার পাড়া শয়ে আর অনেক সাজলি আছে, অনেক শিবকুইরের বিটি আছে গায়ে গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লিখা পড়া লিখে কান্দে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। নমস্কার। আজ শিক্ষক দিবসে আমার ছাত্রীদের শুভেচ্ছা, আমার শিক্ষকদের প্রণাম। শিক্ষক দিবসে শিক্ষকদের স্মরণ করাই উচিত। আমি বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে একজন শিক্ষকের কথা আজকে বলব, যিনি আমার শিক্ষকতা জীবনে একটা প্রেরণা হিসেবে কাজ করেন। তোমরা জানো যে মানুষ যখন গড়ে ওঠে, সেই গড়ে ওঠার মূল সময়টা কিন্তু তার স্কুল জীবন। আমি তখন বোধহয় 6-এ পড়ি, তখন আমাদের যিনি বাংলা পড়াতেন তিনি কোনো কারণে অসুস্থ হয়ে কিছুদিন আসছিলেন। আর তোমরা এটাও জানো যে স্কুলে এইরকম কোনো শিক্ষক তার যে ক্লাস সেটা কিন্তু বাদ যায় না, অন্য কোনো শিক্ষক এসে সেই ক্লাসটা পূরণ করে। আমাদের সেদিনকে পড়ার কথা ছিল সেই বিখ্যাত কবিতা গণধান্য পুষ্প পড়া। সেই কবিতাটি পড়ানোর কথা। মৃণাল স্যার ছিলেন, মূল বাংলা শিক্ষকের অনুপস্থিতিতে মৃণাল স্যার এসেই আমাদের ক্লাসটা নিচ্ছে। তখন আমাদের বোঝার বয়স নয়, কে আর্টসে কে সায়েন্সে মাস্টার। সেই মৃণাল স্যার এসে আমাদের ক্লাস নিতে শুরু করলেন, বইটা নিয়ে পড়াতে শুরু করলেন, কবিতার মানে বুঝিয়ে দিলেন। পুরো কবিতাটা পড়ে সেদিনকার মতো ক্লাস শেষ হলো। পরের দিন আবার আলোচনা হবে। তো আমি যথারীতি বাড়িতে এসে সন্ধ্যেবেলা যখন পড়তে বসেছি, তখন ইলেকট্রিক নেই, আমাদের হেরিকেন জেলে পড়তে বসেছি। আমি মাস্টারমশাইয়ের বলে দেওয়া মানেগুলো ধরে ধরে কবিতাটা পড়ে পড়ে মানেটাও নিজে নিজে আওড়াচ্ছি। কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ স্থলে মেশে। হরিত ক্ষেত্র মানে মাস্টারমশাই বলে দিয়েছেন হলুদ রঙের ধানের ক্ষেত বা পাকা ধানের ক্ষেত।
সেটাই করছি। আমার মা কিন্তু প্রাইমারি পর্যায়েও বেরোননি। দেশ বিভাগের ফলে যখন তাকে চলে আসতে হয় কলকাতায়, তারপরে এত টালমাটাল অবস্থার মধ্যে তার পড়াশোনা, কিন্তু বাড়িতে সাহিত্যের চর্চা ছিল। তাই আমার ছোটবেলা থেকে যা লেখা তার প্রথম পাঠিকা আমার মা। তিনি হঠাৎ শুনতে পেয়ে বললেন, কি করলি আর একবার পর? বললাম, গরিব ক্ষেত্রের মানে কে বলেছে? মাস্টারমশাই বলে দিয়েছে। মাস্টারমশাই প্রসঙ্গত বলে রাখি বিজ্ঞানের শিক্ষক ছিলেন, সাহিত্যটা হয়তো অত ভালো বুঝতেন না, বা এই ধরনের শব্দের অর্থ সেইভাবে জানা ছিল। মা বাড়িতে এমনিদেবের ডিকশনারি ছিল, সেটা নিয়ে এসে ডিকশনারি খুলে জায়গাটা বের করে দেখালেন, দেখো গরিব মানে লেখা আছে সবুজ, অতএব কাঁচা ধানের সবুজ ধানের। তখন আমাকে পাইনি, আমি তো মাস্টার মশাইয়ের থেকে বেশি জানি। তখন পরের দিন ক্লাসে গিয়ে আমি তো তখন নায়ক। মাস্টার মশাই আবার ক্লাসে এসে পড়াটা শুরু করতে যেতেই আমি উদ্ধতভাবে বলে উঠলাম যে, স্যার আপনি ভুল পড়িয়েছেন, আপনি পড়িয়েছেন হরিৎ মানে হলুদ, পাতা আসলে ওটা সবুজ। কখনো বুদ্ধি হয়নি, বিনয়টাও শিখি। মাস্টার মশাইকে দেখে শিখলাম। মাস্টার মশাই বললেন যে, তাই বুঝি, ঠিক আছে, আমি ঠিক ভুল করেছি হয়তো, আমি একটু দেখে এসে তোমাদের বলছি। পরের ক্লাস ইংরেজি ক্লাস চলছে, মাস্টারমশাই এলেন। সেই শিক্ষকের, ইংরেজি শিক্ষকের সামনে ঢুকে আমরা ওকে দাঁড়িয়েছি। তিনি বললেন, আমি তোমাদের ভুল পড়িয়েছিলাম, সত্রাজিৎ ঠিক বলেছে, হরিৎ মানে সবুজ, ওটা হবে কাঁচা ধানের। সেদিন বুঝিনি, আজ বুঝি, এবং আজকে আমি সেটা শিক্ষক হিসেবে ভেতরে ভেতরে লালন করি, মেনে চলতে চেষ্টা করি। যে পৃথিবীর সব কিছু আমি জানি না, অতএব যেটা জানি না সেটা আমার ছাত্রীদের, শিক্ষার্থীদের কাছে আমি যদি কখনো ভুল করে থাকি, সেই ভুলটা প্রতিষ্ঠিত করার চেষ্টা না করে সর্বসমক্ষে স্বীকার করে দেওয়ার মধ্যে কোনো লজ্জা নেই, বড় সেই বিষয়টি একজন শিক্ষককে বড় করে, সেটা আমি মৃণাল স্যারের কাছে শিখেছিলাম। আজকে অনেক শিক্ষকের কথাই মনে পড়ছে, কিন্তু সময় সংক্ষেপ। আমি তাকে অন্যান্য শিক্ষকদের প্রণাম জানিয়ে তোমাদের কাছেও যেটা নিবেদন, যে জীবনে উৎপত করো না, বিনয় শেখো। পৃথিবীর সব কিছু আমরা জানি না, জেনে নিতে চেষ্টা করবো না। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই দিনটি আমার মতো শিক্ষকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি খুব একটা ভালো বক্তা নই, ক্লাসের পারফরমেন্স কেমন আমি জানি না। তবে আমি আমার স্টুডেন্টদের, নিজের মেয়ে বলি, আমার মেয়েরা এমনভাবে বলি, এবং এই কলেজে আমার ছাত্রীরা আমার সঙ্গে মায়ের মতোই, তারা মায়ের মতোই আমাকে দেখে এবং তাদের সুবিধা অসুবিধা আমার সঙ্গে শেয়ার করে। শুধুমাত্র যে পড়ার বিষয়ে আমি পড়াই তা নয়, তাদের সুখ দুঃখের কথাও আমি অনেক সময় শুনি এবং তাদের পথ দেখানোর চেষ্টা করি, কতটা সঠিক সেটা ভবিষ্যৎ বলবে। আর শিক্ষক দিবস আমার জীবনে এই কারণে গুরুত্বপূর্ণ, আমি ক্লাসরুমে কাটাতে বেশি পছন্দ করি। আড্ডা প্রিয় বাঙালিদের মতো আমি খুব একটা আড্ডা মারতে ভালোবাসি না, বরং যে কোনো বিষয় বা টপিক ক্লাসে আলোচনা করতে আমার ভালো লাগে। তবে শিক্ষকতায় আসাটা আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল। একদম ক্লাস 5 থেকে আমি কল্যাণীতে গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়েছি। ওই স্কুলে যিনি হেডমিস্ট্রেস ছিলেন, গায়ত্রী চ্যাটার্জি, তিনি বলা যেতে পারে আমাদের কাছে ওই বড় মার মতোই ছিলেন।
স্টুডেন্ট সংখ্যা খুব কম ছিল, এখনকার মতো বেশি ছিল না। তো উনি, আমার মনে আছে ক্লাস 8 পর্যন্ত উনি সংস্কৃতের শিক্ষিকা ছিলেন, কিন্তু ক্লাস 8 পর্যন্ত উনি আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে হাতের লেখার ক্লাস করতেন, এবং যাদের হাতের লেখা ভালো হতো তাদের উনি আলাদাভাবে দেখে বলতেন যে এইটাই তোমাকে অনেকটা দূর এগিয়ে দেবে। তো হাতের লেখাটা আমাকে অনেক জায়গায় সত্যি মানে অনেক জায়গাতেই আমাকে হাতের লেখার জন্যই ডাকা হয়েছে। তাছাড়া ছবি আঁকি বলে হয়তো হাতের লেখার একটা স্টাইল এসেছিল, সেই বিষয়ে উনি খুব স্কুলে খুব প্রেরণা দিতেন যে ছবি আঁকাটাকেও পড়াশোনার পাশাপাশি রাখো, তবে এটা যখন তোমার মনের খিদে মেটাচ্ছে এটাকে কখনো পেশা করো না, এটাও কিন্তু উনি বলেছেন। তো আমি সেই শিরোধার্য করে নিয়ে, সেই বিষয়টা শিরোধার্য করে নিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে গেছি। এরপরে আমি যখন এইচএস করি কল্যাণীতে পান্ডুরং ইনস্টিটিউশন, সেখানে আমাদের একজন স্যার ছিলেন, উনি অঙ্কের শিক্ষক ছিলেন, আমার উচ্চ মাধ্যমিকে সায়েন্স ছিল। তো সেই স্যারের কাছে যখন অঙ্ক করতাম, মানে আমাদের অঙ্কের ক্লাস এরকম ছিল যে দিনের 2 ক্লাস 3টে ক্লাসও অঙ্কের ক্লাস। উনি শুরুতেই বলে নিতেন তোরা খেয়েছিস তো, খালি পেটে কিন্তু পড়াশোনা হয় না। তো আমরা ইতিহাস থেকে জানতে পারি যে বুদ্ধদেব সিদ্ধি লাভ করেছিলেন সুজাতার দেওয়া পায়েস খেয়ে। তার আগে অনেক দিন উনি কঠোর তপস্যা করেছিলেন কোনো খাদ্য গ্রহণ না করে, উনি কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন। তো আমাদের মর্নিং কলেজ যেমন দেখা গেছে আমার এত বছরের চাকরি জীবনে আমার ক্লাসে মেয়েরা অজ্ঞান হয়ে গেছে বেশ কয়েকবার। আমি ওই জন্য মেয়েদের জিজ্ঞাসা করি তোরা খেয়ে এসছিস, অন্ততপক্ষে একটু বিস্কুট খেয়ে আসবে। এটা আমার ওই শিক্ষকের থেকে নেওয়া যে খালি পেটে বিদ্যা চর্চা হয় না, কিছু গ্রহণ করতে গেলে মাথা সজাগ রাখতে হবে, তার জন্য পুষ্টি দরকার। তো আমাদের কলেজের এটা একটা সমস্যা, মেয়েরা অনেকেই খুব গরিব পরিবার থেকে আসে। এরপরেই আমি শিক্ষক হিসেবে আমার প্রেরণার জন্য আমি আমার কল্যাণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার কথা বলবো। উনি শান্তিনিকেতন থেকে এসেছিলেন এবং ওনার পড়ানো দেখে আমার মনে হয়েছিল আমি এইভাবে কলেজে অধ্যাপনা করব। তো কারণ উনি এমনভাবে বিষয়টিকে পড়াতেন যে কোনো সিলেবাস সেখানে আর থাকতো না, সিলেবাসটাকে বেরিয়ে প্রকৃতি, মাঠ ঘাট, জঙ্গল, পাহাড় পর্বত, এমনকি বিদেশের কোনো ইউনিভার্সিটিতেও আমরা ঘুরে আসতাম ওনার পড়ার সঙ্গে সঙ্গে। এই বিষয়টি আমাকে প্রেরণা দিয়েছিল। ওখানে আমাকে দর্শন চৌধুরী ছিলেন নাটকের অধ্যাপক, ওনার ক্লাসও এত ভালো লাগতো। উনিও বিষয়টিকে ক্লাসের ধরা বাঁধা সিলেবাসের মধ্যে রেখে পড়াতেন না, এবং আমরা মনে আছে 3 ঘন্টার ক্লাস করেও দেখেছি যে কখন 3 ঘন্টা পেরিয়ে গেল জানি না। তো আমিও চাই এমনই পড়াতে যে আমার স্টুডেন্টরা আমার ক্লাসে বসে সময় কখনো দেখবে না, ঘড়ি দেখবে না। তো সেই রকম একজন শিক্ষক আমি হয়ে উঠতে চাই। আজকের দিনের জন্য আমার সমস্ত ছাত্রীদের শুভেচ্ছা রইল, আর আমার সতীর্থ এবং আমার বড়রা, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, সবাইকে আমার প্রণাম, বড়দিন আমার প্রণাম, এবং সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। ছোট্টবেলা থেকেই দিনটার একটা বিশেষ গুরুত্ব আমাদের সবার জীবনেই যেমন আছে, সেরকম আমার জীবনেও আছে। ছোটবেলায় যখন একদম ছোট ছিলাম তখন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা পালিত হতো। তারপর যখন হাই স্কুলে ঢুকলাম তখনও দেখলাম বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা পালিত হয়। আস্তে আস্তে যত বড় হয়েছে দিনটার গুরুত্ব আস্তে আস্তে বুঝতে শিখেছি। আর আজকের দিনে যখন আমি ওই পেশাতে আছি, এই বিশেষ দিনটায় যখন ছাত্রছাত্রীরা আলাদা করে তাদের ভালোবাসা বা সম্মান দেখায় আমাদের, সেই দিনটাকে সত্যি অন্য দিনের থেকে আলাদা একটা বিশেষ গুরুত্ব দেয়, এবং বলতে কোনোভাবেই অসুবিধা নেই, অত্যন্ত ভালো লাগাতেও ভরে যায়। শিক্ষক হিসেবে সবার কাছে যেমন আমার কাছেও সেরকম সবার প্রথম বাবা মার কথা মনে পড়ে। তারপর স্কুলের বিভিন্ন
দিদিমণিরা, কারণ আমি গার্লস স্কুলে পড়েছি, তারপর শ্রীরামপুর কলেজে পড়েছি, সেখানকার স্যার ম্যাডামরা। আমরা যেহেতু ফার্স্ট ব্যাচ ছিলাম অনার্সের ওই কলেজে, আমরা মোটামুটি ওনাদের কাছে ছেলে মেয়ের মতন ট্রিটেড হতাম। ভীষণই ভালোবাসা পেয়েছি, তার সঙ্গে পেয়েছি প্রচন্ড শাসন। তারপরে সায়েন্স কলেজে যখন গেছি তখন দেখেছি যে ওটা শুধুই শিক্ষক এবং ছাত্রদের সমাবেশ, ওখানে সেই শাসন বা সেই মানে একান্ততা যেটা শ্রীরামপুর কলেজে পেয়েছিলাম সেটা মিস করতাম। সেজন্য কিন্তু শিক্ষক হিসেবে তাদের যেভাবে আমরা চেয়েছি ঠিক সেভাবেই পেয়েছি। তো আমি সেই জন্য সবার আগে আজকের দিনে প্রণাম আমার বাবা মাকে জানাবো, তারপর আমার স্কুলের দিদিমণিরা, কলেজের স্যার ম্যাডামরা এবং সবশেষে সায়েন্স কলেজের স্যার ম্যাডামরা। তারপর যার কথা বলা ভীষণ দরকার, তিনি হচ্ছেন আমার গাইড, ডক্টর মিসেস অনিন্দিতা মণ্ডল। যখন আমি রিসার্চ করেছি তখন আমার 2 ছেলে মেয়ে হয়ে গেছে, ভীষণ একটা জড়ানো প্রচন্ড রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে করেছি। উনি ভীষণ পড়াঘাতের মানুষ ছিলেন বলে আমার রিসার্চটা শেষ হয়েছে, সেই জন্য ওনার প্রতি আমার একটা বিশেষ কৃতজ্ঞতা আছে। আজকের দিনে আমি তাকেও স্মরণ করছি। কিন্তু সব কিছুর ওপরে একজনের কথা আমার মনে পড়ে, যিনি আমার সরাসরি ম্যাডাম ছিলেন না, কিন্তু তার অবদান আমার জীবনে বিশাল। যখন আমরা বিএসসি পড়তাম তখন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে সায়েন্স কলেজ যেতে হতো। তো সায়েন্স কলেজ আমাদের কাছে তখন একটা ভয়াবহ জায়গা, সেইটার বিরাট বিরাট স্ট্রাকচার আমরা যে গল্প শুনেছি, এবং ওখানকার স্যার ম্যাডামদের গল্প আমরা আমাদের স্যার ম্যাডামদের কাছে শুনেছি। সেরকমই একজন ম্যাডাম ছিলেন ওখানকার, ডক্টর মঞ্জুশ্রী বল। আমি ওনার নাম শুনেছি আমার ম্যাডামের কাছে, এবং ভীষণ রাগী মানুষ হিসেবে শুনেই আমরা সায়েন্স কলেজ গেছি, এবং উনি ছিলেন সেই পরীক্ষার কনভেনার বায়োকেমিস্ট্রি। যেদিন আমরা বিএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছি, প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমাদের একটা ক্যালকুলেশন করতে হয়েছিল, যে ক্যালকুলেশনটা আমার সমস্ত প্র্যাকটিক্যাল হয়ে গেছিল, আমি কিছুতেই মেলাতে পারছিলাম না। আলটিমেটলি সবাই চলে গেল, কিন্তু আমি একা চালিয়েই যাচ্ছি ক্যালকুলেশন, সে আর মিলছি না কোনো। এই করতে করতে প্রায় সন্ধ্যে 6টা 6:30 বেজে গেল, বাইরেটা পুরো অন্ধকার। শুধু ডক্টর বল আর আরেকজন স্যার, দুজন তখন ক্যালকুলেশনগুলো করছেন আমাদের সঙ্গে মেলাবার জন্য। এরকম অবস্থায় উনি আমাকে বললেন, এখন তো তোমাকে শেষ করতেই হবে। আমিও বুঝলাম ঠিকই কথাটা। এবার খাতাটা জমা দিয়ে আমি বেরিয়ে এসেছি, কিন্তু আমি জানি আমি 30 না 40 নম্বর ছিল, আমার মনে নেই আজকের দিনে, সেটাই আমি পুরো 0 পাবো। তার কারণ হচ্ছে আমি ক্যালকুলেশনটা মেলাতে পারি। সেই অবস্থাতেই খাতা জমা দিয়ে আমি বেরিয়েছি, এবং সায়েন্স কলেজের ওই অন্ধকার বড় বড় সিঁড়ি দিয়ে নামছি। নামতে নামতে ভাবতেই থাকছি যে কোথায় ভুল করলাম। 4 তলায় আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হচ্ছিল। এবারে নামতে নামতে যখন আমি প্রায় 1 তলায় পৌঁছেছি, হঠাৎ করে আমার মনে হয়েছে আমি কোন জায়গাটায় ভুল করেছি আমি ধরতে পেরেছি। তখন আমি সেই সিঁড়ি বরাবর দৌড়তে লেগেছি। আমার সঙ্গে সেদিনটা আমার মা ছিলেন, তো মাও গেলেন আমার পেছন পেছন, এবং আমার এক বন্ধু এবং তার বাবা আমার জন্য ওয়েট করেছিলেন। সেই কাকু আমার পেছনে দৌড়লেন। মা তো যেতে পারছিল, কাকু গেলেন। এবারে আমি জানি যে আমাকে ওনারা আর এন্টারটেইন করবেন না, কারণ আমি যেহেতু খাতাটা জমা দিয়ে বেরিয়ে এসেছি। আমি কিন্তু যেই মুহূর্তে দরজায় গিয়ে দাঁড়ালাম, বললাম, ম্যাডাম আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি, আপনি আমাকে একবার খাতাটা দেবেন। উনি 1 সেকেন্ড সময় নষ্ট করেন। উনি কিন্তু বললেন, ভেতরে এসে খাতাটা আমাকে দিয়ে দেবেন। সেই মুহূর্তে আমি কারেক্ট করেছি খাতাটা কারেক্ট। এইটা আমার জীবনে একটা বড় ঘটনা। এরপর যখন রেজাল্ট আউট হলো, আমি যখন বিএসসিতে ফার্স্ট ক্লাস পেলাম, তখন আমার সবার আগে ওনার কথা মনে পড়েছিল। উনি যদি সেদিন আমাকে খাতাটা না দিতেন তাহলে কিন্তু আমি ফার্স্ট ক্লাস পেতাম না, কারণ ওই 40 নাম্বার আমি মেকআপ করতে পারতাম না কোনো অবস্থা। সেই জন্য সমস্ত স্যার ম্যাডামের কথা তো মনে পড়েই, কিন্তু আজকের দিনে আমার ওনার কথাটা সবচেয়ে বেশি মনে পড়েছে। আজ শিক্ষক দিবস।
আমি শিক্ষক দিবসে আমার সমস্ত শিক্ষকদের সর্বোপরি আমার মা বাবাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি তাদের কাছে থ্যাঙ্কফুল যে আমি আজকে এই জায়গাটায় এসেছি একমাত্র তাদের ইন্সপিরেশন। আমার সমস্ত টিচারের প্রতিই আমি থ্যাঙ্কফুল, কিন্তু সবার উপরে আমার মনে হয় আমার মা বাবার কন্ট্রিবিউশন সব থেকে বেশি। মানে আমার একটা জিনিস না বললেই নয়, আমার মা, মানে আমি রাত জেগে পড়তে ভয় পেতাম, কিন্তু মা আমার জন্য জেগে বসে থাকতেন, কোনো কাজ না থাকলেও আমার সাথেই বসে থাকতে হতো যে না হলে আমি পড়বো না। পড়াশোনার লাইফটা আমার মা আমাকে খুবই হেল্প করেছে। তারপরে স্কুলে যখন পড়াশোনা করেছি কিছু কিছু স্যার ম্যাডামদের কথা আমার খুব মনে পড়ে। আমি যখন সায়েন্সে চলে গেলাম, আমার একজন স্যার ছিলেন আমাদের প্র্যাকটিক্যাল করাতেন, তো ওই স্যারের কাছে যখন প্র্যাকটিক্যাল খাতা চেক করাতে যেতাম উনি সবাইকে ডেকে ডেকে বলতেন নিয়ে আয়, এবার তোর খাতাটা নিয়ে আয়, তোর খাতাতে গয়না পড়ায়। আমার তখন মনে হতো যে গয়না পড়ায় আমি যদি স্যারের জায়গায় থাকতাম তাহলে আমিও স্টুডেন্টদেরকে ওরকম গয়না পড়াতাম। গয়না পড়ানো মানে কিছুই না যে যতই পারফেক্টলি লিখুক, মানে কিছু না কিছু জায়গায় উনি ঠিক গোল করে রাউন্ড করে দিতেন। মানে আমরা চেষ্টা করতাম সেটা অ্যাভয়েড করার, কিন্তু কিছুতেই অ্যাভয়েড করতে পারতাম না। তো সেখানে আমার একটা মনে হতো যে আমি যদি টিচার হতে পারতাম তাহলে আমিও এরকম কিছু করতে পারতাম। তো সেই স্যারের একটা ছিল আমার মনে টিচিং লাইনে আসার জন্য যে ইচ্ছাটা। তারপরে আমার এখানে কেমিস্ট্রি নেওয়ার পেছনেও সেই স্যারের অবদান ছিল। মানে স্যারের পড়ানো এত ভালো লাগতো, অন্য সমস্ত স্যার ম্যাডামদের পড়ানো ঠিক আছে, কিন্তু কম বেশি কোনোটা ভালো লাগে কোনোটা ভালো লাগে না। আবার সাইডে আরেকজন স্যারের কথা বলতে হয়, উনি ম্যাথস পড়াতেন, ওনার পড়ানো দেখে আবার আমার এই লাইনে আসার কোনো রকম ইচ্ছে ছিল না। মানে বোর্ডে পেছন ঘুরে ওই যে লিখতেন, এক হাতে চক নিয়ে লিখতেন আর এক হাতে মুছতেন। মানে এরকম যদি টিচার হয়ে স্টুডেন্টরা যদি আমার সম্বন্ধে এরকম একটা ধারণা জন্মায় তাহলে তো সেটা আরো বাজে ব্যাপার। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে স্যার ম্যাডামদের কন্ট্রিবিউশন এবং সবার উপরে আমার মা বাবার কন্ট্রিবিউশন অনেক বেশি। তারা আমাকে অনেক হেল্প করেছেন এই জায়গায় আসার জন্যে। আর বিশেষ কিছু আমার বলার নেই। থ্যাংক ইউ। আজকে 5th সেপ্টেম্বর, এই দিনটা আমাদের টিচারদের জন্য সত্যি খুব গর্বের দিন, কারণ স্টুডেন্টরা আজ আমাদের কিছুটা হয়তো আলাদা করে একটা সম্মান প্রদর্শনের চেষ্টা করে, সেটা খুব ভালো লাগে। আর সাথে সাথে মনে হয় যে একসময় আমরাও ছাত্র ছিলাম, অনেক ধাপ পার হয়ে আজ এখানটায় হয়তো টিচার হয়ে এসেছি। তো এই দিনে টিচারের আসনে বসে থেকে একটা অন্যরকমের মানসিক শান্তি হয়তো উপলব্ধি করছি। তবে ব্যাপারটা হচ্ছে যে টিচার যে আজ আমি হয়ে গেছি, বা আমার মতো আরও আমার বন্ধুরা আছে যারা টিচার হয়েছে, সেই টিচার হওয়ার যে পুরো পথটা, সেটা হয়তো বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে সেজে উঠেছে। কেউ কেউ এই টিচার হওয়ার যে আইডিয়াটা বা যে মনের মধ্যে যে টিচার হবো, টিচার হলে জীবনে এই ধরনের জীবন হবে বা ছাত্রদেরকে এইভাবে দেখবো, ছাত্ররা আমার সাথে এইভাবে চলবে, আমি ছাত্রদের কতটুকু কী করতে পারবো, ছাত্রদের কতটা পাশে দাঁড়াতে পারবো, সেই ব্যাপারগুলো সবার জীবনে নিজের নিজের মতো করে এসেছে। আমার জীবনে হয়তো আমি এটা বলতে চাই যে আজ আমি টিচার হয়েছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি টিচার হওয়ার যে লক্ষ্যটা সেটা হয়তো আমার বাবার মতো অনেক বেশিটাই ছিল, যেটা হয়তো কিছুটা আমি চেষ্টা করেছি যে বাবা কোনো কারণে টিচার না হতে পারলেও আমি হয়েছি। আর সেটা হয়তো কোনো কারণে আমি দেখেছিলাম বাবার মধ্যে যে সেই খিদেটা ছিল, সেই দেখাটা দেখে আমি আমার জীবনটাকে তৈরি করার চেষ্টা করেছি। আর জীবনে চলার পথে যে বিভিন্ন টিচার যাদেরকে আমি পেয়েছি, সাথে স্কুল লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, তাদের যে বিভিন্ন পদক্ষেপ আমার জীবনে
জীবনটাকে একটু একটু করে টিচার হওয়ার দিকে এগিয়ে দিয়েছে, সেটা আমি আমার একটা গল্পের মধ্যে দিয়ে বলতে চাই। যে একটা সময় আমার এক টিচার একটা সামান্য একটা মডেল নিয়ে এসে বলেছিল যে এরকম একটা মডেল যদি কেউ তৈরি করতে পারে তাহলে সেটা খুব ভালো হবে। তো ক্লাসে আমাদের অনেক স্টুডেন্টই ছিল, তো তাদের মধ্যে সেই মডেলের অ্যাসাইনমেন্ট অনেকের কাছেই সেটা দেওয়া হয়েছিল। আমি সেটা চেষ্টা করেছিলাম এবং সেটা তৈরি করতে পেরেছিলাম। তো সেই মডেলটা যখন আমি সাকসেসফুলি তৈরি করেছিলাম তখন স্যার আমাকে বলেছিলেন যে না, মডেলটা তুমি যে তৈরি করতে পারলে, সুতরাং তুমি ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে সায়েন্স নিয়ে পড়ো। এবং সেটাই আমাকে ধীরে ধীরে সায়েন্সের টিচার হওয়ার একটা ইন্ধন জুগিয়েছে। এইভাবে আরও অনেক জীবনে অনেক ঘটনা, সেই ঘটনা অনুযায়ী আস্তে আস্তে জীবনটা আমার এই টিচারের দিকে এগিয়ে এসছে। তবে আমি আমার ছাত্রীদের যেটা বলতে চাই, যে জীবনে ঘটে যাওয়া বিভিন্ন যে ঘটনা, সেই ঘটনাগুলোকে সবসময় নেগেটিভলি না দেখে পজিটিভলি দেখে তার মধ্যে থেকে খুঁজে নিতে হবে নিজের জীবনের লক্ষ্য, আর সেই হিসেবে সেই লক্ষ্য অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের দিনটা সবার জন্য শুভ হোক, এই আমার কামনা। फिफ्थ सितंबर हम सभी जानते हैं कि राधा कृष्ण का जन्मदिन है और यह शिक्षक दिवस के रूप में पालन किया जाता है। आज जो शिक्षक हैं इसी जमाने में उनको गुरु कहा जाता है। गुरु दो अक्षरों से मिलकर बना है, दो वर्णों से मिलकर बना है, गु और रू। गु का मतलब अंधकार, रू का मतलब प्रकाश। वह व्यक्ति जो सभी को या लोगों को अंधकार से प्रकाश की ओर ले जाने का काम करता है, अज्ञानता से ज्ञान के प्रकाश की ओर ले जाने का काम करता है, वह गुरु होता है। महज सिलेबस पढ़ाने वाला या फिर नोट्स देने वाला गुरु नहीं है, वह सिर्फ आपको नंबर दिलवा देता है, लेकिन आपके व्यक्तित्व का निर्माण तो वह गुरु ही करता है। ऐसे कई सारे गुरु मेरे भी जीवन में आए हैं। पहला गुरु तो माँ बाप होते हैं, उनके बगैर हम अपनी जिंदगी की शुरुआत ही नहीं कर सकते। वे हर पड़ाव में, हर मुसीबत में, हर खुशी में हमें आगे बढ़ाने का काम करते हैं, उन मुश्किलातों से लड़ने का काम करते हैं, लड़ने का साहस दिलाने का काम। दूसरे गुरु वे होते हैं जो हमें शिक्षा से रूबरू कराते हैं। वैसे कई सारे गुरु हैं। एक मेरे जीवन में या मेरे परिवार के जीवन में एक ऐसा ही गुरु था जिन्हें हम बड़े भाई मानते थे, मानते हैं आज भी। वे आज भी यही नहटी के ही वासी हैं। उन्होंने ही हमें पढ़ना लिखना, प्रारंभिक शिक्षा हमें दी थी और हमें हर पड़ाव में, हर मोड़ पर सही दिशा दिखाने का काम उन्होंने ही किया। उनका नाम श्री पतित रेड्डी है। और दूसरे गुरु एक आते हैं मेरे जीवन में, जिन्होंने मेरा मन, जिन्होंने मेरा हृदय साहित्य की ओर मोड़ा। उनका नाम है श्री राजेश पांडे। उन्होंने एक कहावत कही थी कभी एचएस में पढ़ने के दौरान कि बाबू, यदि तुमको कुछ दिनों का सुख प्राप्त करना है तो कुछ पैसे इकट्ठे करो, आराम से जिंदगी कटेगी। यदि अगर पूरे जीवन का सुख प्राप्त करना है तो शादी कर लो। मजे की बात है, उस समय हम लोग हंस दिए थे, शायद वो सच हो। और यदि जन्मों जन्मों का सुख प्राप्त करना है तो साहित्य करो। साहित्य उपदेश भी देता है और आनंद भी देता है। और जब ये धन कमाने का माध्यम भी बन जाए तो सोने पे सुहागा ही है, जैसे मेरे जीवन में घटा।
मैं हिंदी भाषी तेलुगु भाषी हिंदी साहित्य लेकर पढ़ा और आज इस मुकाम पर खड़ा हूँ कि मैं कुछ बच्चों को शिक्षा दे सकता हूँ। कुछ बच्चों को केवल शिक्षा नहीं बल्कि अंधकार से प्रकाश में ले जाने का इरादा भी मिला है और उसके लिए हर साल, हर बार, हर क्षण मैं प्रयासरत रहता हूँ। ऐसे अगर गुरुओं को मैं अपने दिलों में बसा कर रखा हूँ तो यह उनके योगदान का ही परिणाम है। मैं इस शुभ दिन पर इनके अलावा भी जिन्होंने मेरे जीवन में योगदान दिया है उन सभी के प्रति मैं अपना नमन व्यक्त करता हूँ और मैं यह भी कहना चाहता हूँ कि गुरु या शिक्षक बनना आसान नहीं है। लोग केवल परीक्षाएं पास करके नौकरी पाकर अपने आप को शिक्षक मान लेते हैं, लेकिन शिक्षक बनने के लिए पहली शर्त और सबसे आवश्यक और सबसे छोटी शर्त वह है सुनने की क्षमता रखना। अगर आप दूसरों की बातों को सुनने का साहस, सुनने की क्षमता, सुनने का धैर्य नहीं रख पाएंगे तो आप कभी भी अच्छे शिक्षक या गुरु नहीं बन पाएंगे। सुनने के बाद ही उस पर चिंतन करने के बाद उसके प्रति उत्तर की तैयारी करना, ये गुरु का काम होता है, शिक्षक का काम होता है। ये पहली शर्त है एक अच्छे गुरु बनने के लिए। इसलिए मैं चाहता हूँ यहाँ पर जितने भी उपस्थित हैं सभी गुरुओं के अंदर ये गुण रहे और जो भावी गुरु बनने वाले हैं ये छात्र छात्राएं, उनसे भी निवेदन है कि वे भी अपने अंदर सुनने का धैर्य पैदा करेंगे। আজকে শিক্ষক দিবসে কিছু বলতে বলা হয়েছে আমার ছাত্রীদের। আজ এখানে এসে দাঁড়িয়েছি বা পড়াশোনা করেছি, জীবনের শিক্ষা, প্রথাগত শিক্ষা অনেকে সাহায্য করেছেন। তো একটি ঘটনা, একজন মানুষের কথা না বললে আজকে বোধহয় আমার এখানে দাঁড়িয়ে থাকাটাই অসমাপ্ত বা মূল্যহীন হয়ে যায়। আমি যখন এমএসসি পড়ি সেই সময় আমার বিয়ে হয়ে যায়। এবার যা হয়, বিয়ের পরে পড়াশোনায় ভালো ছিলাম কিন্তু বিয়ের পরে প্রচণ্ড একটা টালমাটাল অবস্থা, নতুন বাড়ি, নতুন জায়গা, নতুন লোকজন, নতুন কমিটমেন্ট, ফলে আমি একটু ঘেঁটে গেছিলাম। সেই সময় একজন মানুষ সব সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন, তিনি আমার বাবা। বাবা মানে আমার শ্বশুর। এবার যখন আমি এমএসসি পড়লাম, পাশ করে গেলাম, মোটামুটি রেজাল্টও হলো, চাকরি বাকরির দরকার নেই, সংসার করছো সংসার করো, একটি সন্তানের মাও হলাম। তখন আমার বাবা কিন্তু পিছনে লেগেছিলেন এবং আমাকে বললেন তুই নেক্সট স্টেজের জন্য পড়ছিস না। উনি নিজেই বইপত্র কিনে আনলেন, কিছু আমি কিনলাম, পড়াশোনা শুরু করলাম। যেদিনকে স্লেট পরীক্ষা আমার মনে পড়ছে 2002 ফেব্রুয়ারি মাসে ছিল, 18 বা 19 তারিখ। ঠিক তার দুদিন আগে থেকে আমার ছেলেটির প্রচণ্ড জ্বর। ছেলেটি তখন খুবই ছোট, মানে বছরখানেক বয়সও হয়নি, 7-8 মাস বয়স। এবং তার ফলস্বরূপ বাড়ির সবাই এক্সপেক্ট করছেন যে কি দরকার পরীক্ষা দিতে যাবে। আমি সেদিনকে রাত্রি 10টা অবধিও জানি পরের দিন আমার পরীক্ষা হবে না। তখন স্টেট ছিল, স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট। আমার স্বামীও একই কথা বলছে, ইনফ্যাক্ট আমার মাও আমায় ফোন করে বললেন ছেড়ে দে, কত পরীক্ষা দিয়েছিস, আরও কত দিবি। কিন্তু আমি শুধু আমার বাবাকে সেদিন দেখেছিলাম। উনি এমন একটা ভাব করে আমার কাছে এলেন এবং আমাকে বললেন তাহলে মা জিনিসপত্র গুছিয়ে নিয়েছিস তো, তাহলে আমরা কালকে ওই ট্রেনটা ধরবো। মানে এটা আমি বলবো আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এবং বাবা সবার আগে নিজে প্রস্তুত হলেন, রান্নার যে দিদি ছিলেন তাকে দিয়ে সেদ্ধ ভাত রান্না করালেন, কিচ্ছু হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। আমি বাবা ঠিক বেরোলাম, পরীক্ষা দিলাম এবং আমি সেই স্লেটটাতেই কোয়ালিফাই করেছি। পরে আমার বাবা বলেছিলেন যে আমার খুব খারাপ লাগছিল তোকে ওরকম অসুস্থ ছেলেটার কাছ থেকে নিয়ে যেতে, কিন্তু আমি জানতাম যে প্রস্তুতি তুই এবারে নিয়েছিস এইটা যদি না দিতে পারিস এর পরের কোনো পরীক্ষায় তুই এই প্রস্তুতি আর নিতে পারিস, তুই জড়িয়ে যাবি। সুতরাং আজকে বোধহয় আমার অন্য মাস্টার মশাই, আমার নিজের বাবা মা, সবার উপরে আমি ওনাকে স্মরণ করি। জাসমিন প্রত্যেক বছরই 3 সেপ্টেম্বরে নতুন নতুন কিছু প্রোগ্রাম করে। তো আজকে ও যখন আমাদের ভূগোল বিভাগে গিয়ে বলল যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কিছু বলার জন্য, যেটা কিনা মানে প্যারেন্টসরা আমাদের যে অ্যাচিভমেন্ট আজকের এটা, তার জন্য কি করেছেন সেই সম্পর্কে কিছু বলা। আমার মনে হলো মা বাবার যা করেছেন সেটার
শ্রদ্ধার্ঘ জানানো এর থেকে বড় সুযোগ বোধহয় আর হয় না। সেটা আমি সঙ্গে সঙ্গেই চলে এসেছি। মানে আমার জীবনে আমি মনে করি মা বাবার অবদান, শিক্ষকদেরও যথেষ্ট ভূমিকা আছে, কিন্তু মা বাবার কথা তো কেউ ওটা বলার জায়গাটা থাকে না আমাদের। প্রথম থেকেই আমার সমস্ত লেখাপড়া প্রথম একদম ছোটবেলাতে মা, তারপরে বাবা। এবং বাবা শুধু মানে স্কুল লাইফ না, একেবারে আমার পিএইচডি পর্যন্ত বাবার গাইডেন্স ভোলার নয়। আমার যখন লেখাটা প্রায় শেষের দিকে, আমার যিনি শিক্ষক ছিলেন ডক্টর অরবিন্দ বিশ্বাস, উনি হঠাৎ করে চলে যান। সেই সময় পুরোটাই কিন্তু আমার বাবা দায়িত্ব নেন, এবং যখন টাইপ হচ্ছে থিসিস, তার ঠিক 1 মাস আগে বাবার ক্যাটারাক্ট অপারেশন হয়েছিল। তো সেই অবস্থা তো সারা রাত থেকে কম্পিউটারের সামনে বসে বাবা শুধু আমার সঙ্গে কালেকশন করেছে। মা আমি বর্তমান থেকে মাস্টার ডিগ্রি করেছি, সেখানে আমার দরকার হচ্ছে মা গিয়ে আমার সঙ্গে হস্টেলে থেকে পরীক্ষার সময় আমাকে সাহায্য করেছে। এছাড়াও অন্যান্য নানান রকম ভাবে যে উৎসাহ দেওয়া, সাহায্য করা, সেগুলো তো আছে। হাত দিয়ে একদম আগিয়ে রাখার মতো করে ওনারা থেকেছেন, এবং আজকে এই অবস্থাতে এসেছি ওনাদের জন্য। এছাড়াও শিক্ষক, আমার স্কুল ছিল নিউ এরিয়ার বালিগঞ্জ গার্লস হাই স্কুল, সেখানকার সমস্ত টিচারদের প্রতি আজকে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। আজকে শিক্ষক দিবসে আমি স্টুডেন্টদেরকে, আমার যে ছাত্রছাত্রীদের কিছু আমার জীবনে এমন ঘটনা ঘটেছে বা আমি অনুপ্রাণিত হয়েছে এমন ব্যক্তি, তার সম্পর্কে একটু বলতে চেয়েছি। আমার জীবন সবচেয়ে যার দ্বারা আমি বেশি অনুপ্রাণিত হয়েছি আমার শিক্ষক, কল্যাণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর দুলাল মুখোপাধ্যায়। আমার একটা দিন মনে পড়ে, যেদিন আমি আর্থিক সংকট মধ্যে আমি আমার এমফিল করতাম, তখন আমি এমফিল ছেড়ে দেবো এমন একটা ভাবনা চিন্তা ছিল, এবং ছেড়ে দেবো বলেই রাত্রে ডিসিশন নিয়েছি এবং সকালে বেরিয়ে যাব। কোনোভাবে আমার স্যার খবর পেয়েছেন যে আমি এমফিল ছেড়ে চলে যাচ্ছি, এমফিল পড়াশোনা ছেড়ে দিচ্ছি, উড়িষ্যা ফিরে যাবো। তখন স্যার আমাকে বাই ফোনে আমার বন্ধুকে খবর দিলেন যে জগন্নাথ পদে থাকবে। আমি কথা বলবো, এবং সেদিনটা মনে পড়ে, এবং স্যার সাথে কথা বলেছি। স্যার একটা কথা বলেছেন যে তুমি এখানে এসেছিলে আর ফিরে যাচ্ছি। স্যারকে বললাম, স্যার যখন আর্থিক সংকটের মধ্যে যেভাবে আমি আমার টিউশন ফি দিতেই পারছি না বিশ্ববিদ্যালয়ে, এবং আমার হস্টেল ফি অনেকটা ডিউ হয়ে গেছে, আমার বাড়ি থেকে কোনোভাবে আর্থিক সাহায্য পাচ্ছি না। তখন স্যার বলেছেন যে আমার তো সন্তান নেই, তুমি তোমাকে আমাদের সন্তান মনে করি, তুমি কিছু মনে করবে, আপনার সামনে আমার কোনো অসুবিধা নেই। সেই দিন থেকে স্যারের যে অধীনে আমি থাকা এবং পড়াশোনা করার পরে আজকে আমি মনে করি যে আমি ছেড়ে চলে যেতাম, হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। এটাই আমি জীবনে ভাবতে পারিনি যে আমি এই জায়গাতে আসবো এবং শিক্ষকতা করবো। যখন সে স্যারের দয়া এবং স্যারের ভালোবাসা থেকে আমি আমার একটা ইন্টারভিউতে মনে পড়েছে, একজন ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিলেন কলকাতা ইউনিভার্সিটির একজন প্রফেসরকে, বলেন এই বিশ্ববিদ্যালয় কেন বেশি নেয়ার স্টেপ পায়। তখন আমি বলেনি, কিন্তু আমার মনে এটি এসেছিল যে খুব বেশি পাণ্ডিত্য দিয়ে কোনো শিক্ষার্থীদেরকে সাহায্য করা যায় না, তবে আন্তরিকতা থাকা দরকার। সে আন্তরিকতা আমি এই দুলাল মুখোপাধ্যায় থেকে পেয়েছি বলেন বিশ্ববিদ্যালয়। গুড মর্নিং। আজকে শিক্ষক দিবস। আজকের দিনে এসে অনেক শিক্ষকের কথাই মনে পড়ছে। সেটা হচ্ছে জীবনে চলার পথে বহু শিক্ষক, বহু মানুষের সান্নিধ্য পেয়েছি, যাদের কাছ থেকে কিছু না কিছু শিখেছি। সবার আগে যাদের প্রথম পেয়েছিলাম তারা হচ্ছে আমার বাবা এবং মা। মানে বাবা এবং মা যদি পাশে না থাকতো, জীবনের কঠিন মুহূর্তগুলোয়, ডিপ্রেশনের সময়, তাহলে হয়তো আজকে এই দিনটা আমি দেখতে পেতাম। আর ঘটনা হিসাবে আমি এখানে দুটো শিক্ষক দিবস বা আদর্শ শিক্ষক হিসাবে দুজনের নাম আমার খুব ভীষণভাবে আজকে মনে পড়ছে বহু শিক্ষকের মধ্যে থেকে। একজন হচ্ছেন
শিবনাথ ব্যানার্জি চাকদা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। তার ভূমিকাটা হচ্ছে আমার জীবনে, যে আমি যেই সময়টা মানে মাস্টার ডিগ্রির পরে ভীষণ ডিপ্রেশনে, যে রাষ্ট্রবিজ্ঞান পড়ে জীবনে কিছু হবে না, যে কোথাও এগোতে পারবো না, সেই সময় স্যারের সাথে দেখা হলো। সরাসরি তিনি আমার শিক্ষক ছিলেন না, কিছুটা সহকর্মী ছিলেন। তিনি আমাকে ডেকে বললেন যে তুমি আমার কাছে এসো, তুমি এসে আমার কাছে বিষয়গুলো নিয়ে আলোচনা করো। তখন স্যারের কাছে যাওয়া শুরু করলাম এবং তিনি কঠিন বিষয়গুলো খুব সহজ করে বুঝিয়ে দিলেন। এবং যেটা আমাদের শিক্ষক হতে গেলে যে পরীক্ষাগুলো আমাদের উত্তীর্ণ হতে হয় নেক্সটে, সেটা সেই সময় সেটা করা খুব কঠিন ছিল। তো স্যার এত সহজ করে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছিলেন এবং সব থেকে বড় কথা যে কনফিডেন্সটা তিনি আমায় দিয়েছিলেন, সেটার জন্য হয়তো আমি আজকে এই জায়গাটা এসে দাঁড়াতে পেরেছি। স্যার বলেছিলেন যে তুমি আমার থেকেও বেশি জানো। স্যার একজন শিক্ষক, একজন পূর্ণ সময়ের শিক্ষক হয়েও এতদিন ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়েও স্যার বলেছিলেন যে তুমি আমার থেকে অনেক বেশি জানো, তুমি যখন নেট বা সেটের পরীক্ষা যাবে তুমি সেখানে সব লিখতে পারবে। এবং হয়েছিল সেটা। আমি সেই পরীক্ষার সবগুলো প্রশ্ন কোনো প্রিপারেশন ছাড়াই উত্তর দিতে পেরেছিলাম এবং ওইটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল। এবং সেই ঘটনার পরে যখন আমি সেট কোয়ালিফাই করলাম এবং আমি বুঝলাম যে ভবিষ্যতে আমি হয়তো একটা চাকরি পেতে চলেছি, সেই শিবনাথ ব্যানার্জির কথাটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। আরেকজন শিক্ষক, তিনি হচ্ছেন শিবাশিস চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক, যার কাছে আমি এমফিলের সময় পড়েছি। কিন্তু ঘটনাটা ঘটেছিল যখন আমি রিফ্রেশার কোর্স করতে যাই। আমাদের চাকরি জীবনে টিচারদেরও বিভিন্ন রকমের কোর্সের ব্যবস্থা রয়েছে, আমাদেরও লেখাপড়া করতে হয়, সারাদিনও শিখতে হয়। তো সেই কোর্সটা করার সময় প্রফেশনালিজম কাকে বলে সেইটা আমি শিখেছিলাম। একদিন প্রত্যেক দিন যখন আমাদের ক্লাস শুরু হতো যাদবপুরে, সেশন শুরু করতেন স্যার এসে এবং সেশনটা ক্লোজ করতেন স্যার এসে। তো একদিনকে স্যার আসেননি, তো যিনি অন্য টিচার ছিলেন তিনি এসে আমাদের বললেন যে স্যারের বাবা মারা গেছে। স্যারের বাবা মারা গেছে, তাই জন্য উনি এই সেশনটা আসতে পারলেন না। কিন্তু লাঞ্চের পরে আমি দেখলাম যে স্যার এসেছেন এবং শুনলাম যে স্যার বাবাকে শ্মশান ঘাটে দাহ করে আসার পরে তিনি পরের সেশনটার জন্য আমাদের কাছে এসেছেন এবং তারপরে উনি এলেন এবং ক্লাস নিলেন এবং আমাদেরকে বললেন। এই ঘটনায় আমি স্তম্ভিত হয়ে গেছিলাম যে একজন মানুষের ব্যক্তিগত জীবনের এত বড় একটা বিপর্যয় সামলেও তিনি ক্লাস নিতে এসেছেন। এই ঘটনাটা আমি চিরকাল মনে রাখবো এবং অবশ্যই এই দুজন মানুষের আদর্শে পথ চলার চেষ্টা করব। শিক্ষক দিবসের সূচনায় আজকে আমার ছাত্রছাত্রীদের জন্য অনেক ভালোবাসা এবং সারা জীবন ধরে যেন আমরা কিছু শিখতে পারি, কিছু পজিটিভ চিন্তাভাবনা নিজেদের মধ্যে নিতে পারি, সেই চেষ্টাটা যেন আমরা চালিয়ে যাই। হ্যাপি টিচার। আমি প্রথমে ধন্যবাদ দেবো ইয়াসমিনকে। প্রত্যেকবারই ও ক্রীড়া সংগ্রহকে একটা নতুন কিছু করার চেষ্টা করে, এটা অসংখ্য প্রশংসা করে, আর এই জন্য ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এটা বলছিল যে পুরনো কিছু আমার জীবনে পুরনো কিছু একটা শিক্ষকের জীবনে বা যে কোনো মানুষের জীবনে, ছাত্র জীবনে শিক্ষকরা শিক্ষকতার জীবনে অনেক ঘটনাই ঘটে, সেটা সবসময় মনে থাকে না, অনেক কিছুই মনে পড়ে না আমাদের বা মন থেকে হারিয়ে যায়। কিন্তু আপনার জগৎকে জানা করার কিন্তু আপনার চিন্তা হবে। তবে একটা ব্যাপার আমার এটা মনে থাকে, মনে আছে। আমি তখন বর্তমান রাজনীতি প্রথম বর্ষের ছাত্র হিসেবে ক্লাসে যাচ্ছি, ক্লাস করছি আর কি। তো এরকম প্রতিদিনই যাই এবং সে সময় অনেক শিক্ষক তারা কলকাতা থেকে কলেজে যেতেন। তো এরকম একদিন আমি কলেজে যাচ্ছি, কয়েকজন শিক্ষক একসঙ্গে যাচ্ছে, হঠাৎ একজন সৌরদর্শন সম্ভবত ইতিহাস বিভাগে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কোন বিভাগ, সামনে বললাম, তখন উনি তিনি বড় একটি আমাদের মতো
কলেজে অধ্যাপক হবে। আমি লাভি মাস্টার না স্যার, ওই স্বপ্ন আমি দেখি না। উনি আমার থেকে আসতে আপনাকে বললেন এসে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলে তবে তুমি স্বপ্নটা শুনতে পারবে। আমার ওই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। তুমি আমার পিঠে যদি হাত রাখবে, হাত থেকে ওইগুলো নরম জিনিস করে এই কথাটা বললেন। আমার এইটা যে কোনো কারণে না হয়, খুব সামান্য ব্যাপার, কিন্তু এটা আমি কখনো বুঝতে পারিনি। জানি না আমাকে সার্ভ করেছিল কিনা, কিন্তু আমার এখন মনে আছে। আমি আপনার এই শিক্ষক দিবস উপলক্ষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এমন অনেক ঘটনায় ঘটে যেটা খুব আগামী দৃষ্টিতে সামান্য মনে হলেও তার বেশ কিন্তু সারা জীবন মনে থাকে। আজ শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে আমাদের জাসমিনদা, মানে আমাদের ইংরাজি বিভাগের অধ্যাপক জাসমিনদা অনেক বুদ্ধিমত্ত করে থাকেন। তো সেই রকমই আজকে আমাদেরকে উনি বললেন যে আমাদের জীবনের এমন কিছু ঘটনা বলতে যেগুলো আমাদের ছাত্রীদেরকে অনুপ্রাণিত করবে তাদের ভবিষ্যতের পথটাকে তৈরি করার। তো সেরকমই আমি আমার জীবনের একটি বিশেষ ঘটনা আজকে আমার ছাত্রীদের সাথে, আমার সহকর্মীদের সাথে আমি ভাগ করে নিতে চাই। আমি কৃষ্ণনগরের মেয়ে, কৃষ্ণনগর রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী আমি। তো আমি মোটামুটি একটা ভালো ছাত্রী বলেই আমার স্কুলে আমি পরিচিত ছিলাম। তো সেখানে ক্লাস 12-এর 10-এর পরে আমি স্বাভাবিকভাবেই আমি আর্টস নিয়ে ভর্তি হলাম, যেটা আমার বাবা মা কিংবা আমার স্কুল টিচারদের কারোরই খুব একটা পছন্দের ছিল না, যেহেতু আমার বিজ্ঞান বিভাগে বেশি নাম্বার ছিল। যাই হোক, তো আমি আর্টস নিয়েই ভর্তি হলাম এবং পড়াশোনা করলাম। ক্লাস 12-এর পরে আমি যাদবপুরে দর্শন মানে ফিলসফি নিয়ে পড়তে এলাম। তো ভালোই রেজাল্ট, এইচএসে যথেষ্ট ভালো রেজাল্ট ছিল আমার। তো সবাই ভেবেছিল যে আর্টস নিয়ে পড়া মানে কি যে সেখানে হয় ইংরাজি নিয়ে পড়বে, নয়তো অন্যান্য কোনো বিষয় নিয়ে পড়বে, যেগুলো আর্টসের মধ্যে খুব নামি সাবজেক্ট বলে পরিচিত, সেসব নিয়ে পড়বে। দর্শন তো খুব ছোটখাটো একটা সাবজেক্ট, দর্শনে তো সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। এবং একটা খুব বিচ্ছিরি একটা ধারণা, বিচ্ছিরি বলছি আমি, ধারণা আছে যে দর্শন করে তো কেউ কোনো চাকরি পায় না, কারণ এটা তো স্কুল সাবজেক্ট। সো আমি পড়ছি জাস্ট আমার বাবা মায়ের অর্থ ধ্বংস করার জন্য, বা আরো অনেক কিছু, এরকম আমি অনেক কিছু শুনেছিলাম। কারণ আমি কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার পরেও আমি সেখানে ছেড়ে দিয়ে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি নিয়ে পড়তে এলাম। সেটাও আমার যারা আমার খুব কাছের মানুষ, তথাকথিত কাছের মানুষ বলে পরিচিত ছিলেন, তাদের কাছে ওটা খুব আশ্চর্যজনক মনে হলো যে দর্শন বা ফিলোসফি নিয়ে আমার কেউ যাদবপুরে পড়তে যায়। তো তারা আমাকে বা আমার বাবা মাকে এটাই বললেন যে আমি যাদবপুরে গিয়ে, যেহেতু যাদবপুর সম্বন্ধে ধারণা আছে যে ওখানে তো সবাই বিপথে চলে যায়, ওখানকার আবহাওয়া খুব বাজে ইত্যাদি ইত্যাদি। তো আমার ক্ষেত্রেও সেটা হলো যে আমি একদম মফস্বলের মেয়ে, একদম গার্লস স্কুলে পড়া মেয়ে, আমি এখানে এসে যাদবপুরে গিয়ে একদম বসে যাবো, নিজেকে কিছু করতে পারবো না। হ্যাঁ, আমার বাবাকে অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করা হলো। যাই হোক, কিন্তু সেই সময়টাতে আমার বাবা মা এবং আমার সব থেকে বিশেষ করে আমার দিদি যে আমার উপরে যে ভরসা রাখলেন এবং বিশ্বাস করলেন যে আমি কিছু করতে পারি, তো সেটা আমার কাছে একটা বিশাল বড় একটা ব্যাপার। যে আমি ক্লাস 12-এর পর, তখন খুব বাচ্চা মেয়ে, আমি 18 বছর বয়স, তখন বাবা মাকে ছেড়ে ওরকম একটা যাদবপুরের মতো ওরকম একটা আধুনিক জায়গাতে এসে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো কিনা, বা এত লোকের কথা শুনে আমি যাচ্ছি, আদৌ আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো কিনা, সেটা একটা আমার কাছে বিশাল ভয়ের ব্যাপার ছিল। যাই হোক, সেখানে আমাকে আমার বাবা মা এবং আমার দিদি, এই তিনজন মানুষ আমাকে ভীষণভাবে হেল্প করেছিলেন
কারণ তারা আমাকে বিশ্বাসটা তারা রেখেছিলেন এবং ভরসা করেছিলেন যে না, আমি যেরকম ভালো ছাত্রী হিসেবে আমার স্কুলে পরিচিত ছিলাম, আমি যাদবপুরে গিয়েও হয়তো আমি সেটাই প্রমাণ করতে পারবো। যাই হোক, তাদের আশীর্বাদে এবং হয়তো ঈশ্বরের প্রভূত আশীর্বাদ আমার উপরে রয়েছে যে আমি তাদের সেই ভরসাটা, সেই বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি তাদেরকে আমি যারা আমাকে এক সময় ভীষণভাবে নেগলেক্ট করেছিলেন বা যারা আমাকে ভীষণভাবে বলেছিলেন যে আমার দ্বারা কিছু হবে না, ফিলোসফি পড়ে কিছু হবে না, আমি সেই ভুল ধারণাটা হয়তো ভাঙতে পেরেছি তাদের আশীর্বাদ এবং অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ না থাকলে তো হয় না। তো আমি আজকে পেরেছি এবং শুধু যাদবপুরে যখন পড়তে এলাম, সেখানকার দর্শন বিভাগ আমার কাছে একটা এখনো অবধি আমার কাছে ওটা একটা স্বপ্নের মতো জায়গা। অত ভালো ভালো স্যার ম্যাডাম, আমার অধ্যাপক অধ্যাপিকা স্মিতা ম্যাম, শাহন স্যার, হয়তো একজন কি দুজনের নাম করলে সেটা ভীষণ অন্যায় করা হবে, কারণ তারাও বুঝেছিলেন যে এই মফস্বল থেকে আসা মেয়েটা যে হস্টেলে থাকে, পিজিতে থেকে এসছে, হস্টেলে থেকে এসছে, অনেক কষ্ট করে, কিন্তু সে পারবে। তাদের এই ভরসাটাই হয়তো আমাকে আমার এই জায়গাটাতে আজ আমি কলেজ সার্ভিস পাস করে আজ আমি ঋষি বঙ্কিমচন্দ্র মহিলা মহাবিদ্যালয়ের দর্শনের অধ্যাপিকা হতে পেরেছি। হয়তো আমার বাবা মা নাম উজ্জ্বল করার সাথে সাথে, বাবা মা দিদির নাম উজ্জ্বল করার সাথে সাথে আমার বিশ্ববিদ্যালয়ে, যেটাকে আমি দ্বিতীয় বাড়ি বলি, তার নাম উজ্জ্বল করতে পেরেছি। এবং সর্বোপরি আমার অধ্যাপক অধ্যাপিকা যাদেরকে আমি ভীষণ ঋণী তাদের কাছে, তাদের নামটাও উজ্জ্বল করতে পেরেছি। এবং বর্তমানে আমি আমার যে উমা ম্যাম, যার কাছে আমি পিএইচডি করছি, তিনিও আমাকে বিশ্বাস করছেন যে আমি যে শক্ত বিষয়টা নিয়ে কাজ করছি আমি হয়তো সেটাকে সুন্দর করে একটা সময় শেষ করতে পারবো। তো এটাই আমি আমার ছাত্রীদেরকে এটুকুই শুধু বলতে চাই যে যারা দর্শন নিয়ে পড়ছো তারা কখনো ভেবো না যে তোমাদের কিছু হবে না, বা শুধু দর্শন না, আমার প্রত্যেকটা ছাত্রীদেরকেই বলবো যে মানুষ যদি চেষ্টা করে এবং নিজের ওপরে যদি তার বিশ্বাস থাকে যে না আমি করতে পারি, তাহলে হাজার প্রতিকূল অবস্থা আসুক, হাজার মানুষের নেগেটিভ কথা আসুক, তাহলেও কিন্তু কিছু হয় না, তাহলেও কিন্তু সে এগোতে পারে। এটাই আজকে আমি আমার শিক্ষক দিবসে বলছি এবং আমার শিক্ষক দিবসে আমি আমার সমস্ত শিক্ষকদের কাছে মাথা নত করে তাদেরকে প্রণাম জানাচ্ছি। বাবা মা দিদি সবাইকেই প্রণাম জানাচ্ছি যে এখনো অবধি তারা আমার উপরে যে ভরসাটা রেখেছেন তার জন্য। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজ এই ঘরে আমরা যারা সবাই রয়েছি তাদের কাছে আজকের এই দিনটা বড় গুরুত্ব। তার কারণ আজ আমরা সবাই সবার শিক্ষকদের প্রণাম জানাই। আমার জীবনেও বহু মানুষের অবদান রয়েছে আমার এই বড় হওয়ার পেছনে। আমার বাবা মা প্রথম, তারপরে আমার স্কুলের টিচাররা, আমার কলেজের, ইউনিভার্সিটির সবার অবদান ভীষণভাবে রয়েছে। আজকে একটা দিনের ঘটনা আমি একটু বলবো, একটা দিন না, এক মানুষের ঘটনা আমি বলবো। তিনি হচ্ছেন আমি প্রফুল্ল সেন, এই নৈহাটির অঞ্চলেরই মেয়ে। আমি প্রফুল্ল সেন উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন মঞ্জু রায়। বাঘের মতো ছিলেন, সবাই বলত। তার এক আওয়াজে ওপরে 3 থেকে 1 তলা অব্দি কাঁপত। একা একজন মহিলা, এই তখন নৈহাটি না, এত শহর হয়নি, অটো চলতো না, গাড়ি চলতো না, রিক্সা, পায়ে হেঁটে যাতায়াত করতে হতো। ফলে এই গ্রামের একটু প্রত্যন্ত গ্রামের একটি স্কুলকে, মেয়েদের স্কুলকে যে দাঁড় করানো যায় নিজের দক্ষতায় এবং ক্ষমতায়, সেটা আমি ওনার কাছ থেকে শিখেছি যে কেমন করে নিজের জীবনকে দান করে দেওয়া যায়, শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, ছাত্রীদের জন্য। যেহেতু এই জায়গাটা গ্রামের দিকে, ফলে তখন কি হতো, ভালো সকল এখানকার যারা একটু ভালো পরিবারের যারা ছেলে মেয়ে, তারা সবসময় চেষ্টা করতো রেল লাইনের ওপারের কাপ্তায়নী স্কুলে ভর্তি হওয়ার জন্য। ন্যাচারালি প্রফুল্ল সেন স্কুলে তখন খুব একটা ভালো স্টুডেন্ট বা ভালো ঘরের ছেলে মেয়েরা পড়তে আসতো তা কিন্তু নয়।
আমার মনে আছে আমি তখন ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট হতো। অ্যাডমিশন টেস্ট দিতে অবশ্যই ভাবে যাচ্ছি কাতাইন স্কুলে, আমার বাবার সাথে আমি যাচ্ছি। আমার বাবাকে তারপরে উনি বললেন, তুমি তোমার মেয়েকেও ওই স্কুলে ভর্তি করাবে? আচ্ছা, এখান থেকে যদি তোমরা সবাই ওই স্কুলে ভর্তি করাও, আমি কাদের নিয়ে লড়বো বলো তো? আমি তখন আমাকে চিনতাম না। পরে আমি তখন বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা উনি কে? বাবা বলে, তুমি যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলে হেডমিস্ট্রেস। আমি বললাম, তুমি তাহলে আমাকে বলো স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছ আজকে? বাবা বলে, পরীক্ষাটা দাও কিন্তু তুমি ভর্তি ওখানেই হবে, আমি যে ওনাকে কথা দিয়েছি। আজও আমার বলতে গিয়ে গায়ে কাটা দেয় যে উনি যখন প্রত্যেকটা মেয়ের বাড়িতে গিয়ে গিয়ে উনি বলতেন, তোমার মেয়েটাকে দেবে আমার স্কুলে পড়ানোর জন্য, খুব ভালো হবে, তুমি দেখো। আজ উনি পৃথিবীতে নেই। আমি শেষের দিকে ওনার সাথে আর যোগাযোগ রাখতে পারিনি, সেটা আমার অক্ষমতা। আমি ওনাকে প্রণাম জানাতে পারিনি যে বড়দি আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। সুতরাং কিন্তু আমি আজকের এই মাধ্যমে আমি জানি না, আমি বিশ্বাস করি না সেসব কিছুতেই, কিন্তু আমার মনে হয় যে বড়দি যেন কোনো জায়গা থেকে আমাকে দেখছেন আর শুনছেন, আর সেই যে হাত দিয়ে সবসময় বলতেন মাথার উপর হাত রাখতে, সেটা বোধহয় আজও আমার মাথার উপর আছে। ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা ভরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়, তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে, রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। স্বপ্নে ছাইল অপরস আঁচলের নব নীলিমা, গোপন স্বপ্নে ছাইল অপরস আঁচলের নব নীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় লোকেশ আকাশে। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় লোকেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলে, সে যে মন মোর দিল আকুলে। জল ভেজাকে তো কি দূর সুবাসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে
অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে এলো দুয়ার লদিতে বান পড়িল দিদি ও দিদি লীল লীল সাল তালে বেলা ডুবিল साल तले बेला डूबिलो दीदी लीलो साल तले बेला डूबिलो साल तले बेला डूबिलो दीदी लीलो साल तले बेला डूबिलो एलो दुआर लो दीदी पान पड़िलो दीदी दीदी लीलो लीलो साल तले बेला डूबिलो साल तले बेला डूबिलो दीदी लीलो साल तले बेला डूबिलो साल तले बेला डूबिलो दीदी लीलो साल तले बेला डूबिलो পূব দিকে বেগুন আলো পশ্চিম দিকে চড় হলো এ পূব দিকে বেগুন আলো পশ্চিম দিকে চড় হলো এক হাঁটু পান হলো শাড়িও ভিজিয়ে গেল এক হাঁটু পান হলো শাড়িও ভিজিয়ে গেল ও দিদি লীলো লীলো তাল তলে বেলা ডুবিলো সাল তলে বেলা ডুবিলো দিদি লীলো সাল তলে বেলা ডুবিলো হে বাঘ মুন্ডির পাহাড়ে মারম বুড়ুরা হারে বাঘ মুন্ডির পাহাড়ে মারম বুড়ুরা হারে সোনার সাথা রইল না সোনার সাথা রইল না সোনার সাথা রইল না রে এই আগাম জলে গড়া গড়ি সাজলা এই আগাম জলে গড়া গড়ি সাজলা হাঁটু জল পাড়াবা কাপড় ভিজ গেল রে সাল তলে বেলা ডুবিলো দিদি লীলো সাল তলে বেলা ডুবিলো সাল তলে বেলা ডুবিলো দিদি লীলো সাল তলে বেলা ডুবিলো সাল তলে বেলা ডুবিলো দিদি লীলো সাল তলে বেলা ডুবিলো নমস্কার, আমি স্মরণিকা সাহা। আজ 5th সেপ্টেম্বর টিচার্স ডে, তাই সেই টিচার্স ডে উপলক্ষে আমি আজকে একটা ছোট্ট কবিতা পড়ব। সেই কবিতাটা আমাদের যে ভাষা তার থেকে একটু আলাদা, একটু ভিন্ন, তো একটু অন্য ধর্মের কবিতা, মজার কবিতা। তো খুব ভালো লাগবে এটাই আশা করি। তো আমি স্টার্ট করি।
যখন গরুর বাহনে সরে আকাশে যেতে যেতে মা লক্ষ্মী শুধাবেন, ওদিকে ওটা কি দেশ গ? নদী ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষ গুলান খিলখিল খিলখিল করে হাসে। অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন, শুধাবেন, তোমার মনে লাই কতবার এই সৈনিকে? তোমার মনে লাই কত পূজা লেউস? ই হলো বঙ্গভূ, বান হয়েছিল, ওরা বাঁধ বাঁধলো, নদী শুকাইছিল, এখন কেনাল হয়েছে, বছরে তিনবার ধান উঠে, দেখ কেনে নতুন দালান হয়েছে কত, ওদের আর কষ্ট লাই। বিকালের সোনার পাড়া লহর ওই শুনো, টিকটিক টিকটিক করে শব্দ ওঠে। বল দিনি ও কিসের শব্দ? কি জানি, মা লক্ষ্মী অবাক হয়ে তাকান। মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়া করে ফিরছে, মুড়ি খাওয়ার শব্দ বটে। দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমির মানুষ। হায়, তেমন দিন কবে আসবে কম? দুধ পাবে, পেট ভরে মুড়ি পাবে পোড়া দেশের মানুষ। তেমন দিন কবে আসবে কম? তেমন দিন কবে আসবে? আমি যে কবিতাটা করলাম সেটির লেখক মানে যিনি কবি তিনি হলেন শরৎ কুমার মুখোপাধ্যায়, আর কবিতাটির নাম বঙ্গভূ। আগে বললাম খুব ছোট্ট কবিতা, আশা করি সবার ভালো লেগেছে। নমস্কার।